হঠাৎ পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধগুলো ঝুঁকিতে, তলিয়ে যাচ্ছে বোরো ফসল, সংস্কারে অনিয়মের অভিযোগ। সরবরাহ ঘাটতির কারণে রাজধানীর পাইকারি বাজারে সপ্তাহ ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের দাম। মিল মালিকদের মজুত প্রবণতায় সংকট সৃষ্টি করছে, অভিযোগ পাইকারদের। পেনশনভোগী শিক্ষকদের জীবনের শেষ আর্থিক সম্বলটুকু পেতে শেষ নেই ভোগান্তির। প্রশাসনিক জটিলতার পাশাপাশি দুর্নীতির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর। এবং গ্রীষ্মকালীন টমেটো আবাদ করে দাম না পেয়ে হতাশ দিনাজপুরের চাষিরা, সরকারিভাবে ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। আকস্মিক পাহাড়ি ঢল আর প্রবল বর্ষণে সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধগুলো কোনো কাজে আসছে না। চোখের পলকেই তলিয়ে যাচ্ছে বোরো ফসল। বাঁধ নির্মাণ ও সংস্কারে পানি উন্নয়ন বোর্ডের ওপর ভরসা রাখতে পারছেন না স্থানীয়রা। দুর্নীতি ও অনিয়মের অভিযোগেরও শেষ নেই। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে নওশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। মার্চ মাসের শেষ দিকে হঠাৎ করে পাহাড়ি ঢলের সাথে প্রবল বর্ষণে হাওর রক্ষা বাঁধ ভেঙে 1,70,000 হেক্টর জমির কাঁচা ধান তলিয়ে যায়। এই ফসল হারিয়ে হাওরবাসী দিশেহারা হয়ে পড়লেও বাঁধগুলো নির্মাণ কিংবা রক্ষায় পানি উন্নয়ন বোর্ড তেমন উদ্যোগ নেয়নি। এই অনিয়মের চলছে তদন্ত, বন্ধ রাখা হয়েছে পিআইসি ও ঠিকাদারের বিল পরিশোধের কার্যক্রম। প্রকৃতি যদি আমাদের একটু ফেভার করে, ধানগুলো মানুষ কেটে নিতে পারবে, ক্ষতিগ্রস্ত আর হবে না। তো আমরা প্রাণান্তকরণ চেষ্টা করছি বাঁধটাকে সুরক্ষা করার জন্য। আসলে কোনো অনিয়ম হলে নিশ্চয়ই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হবে। জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন ঢাকা থেকে উপপরিচালকের নেতৃত্বে একটি দল মাঠে তথ্য সংগ্রহ করছেন। তথ্যটা আমরা অ্যানালাইসিস করার পরে আমরা একটা ডিসিশন আসতে পারবো যে আসলে এখানে দুর্নীতি কতটুকু হয়েছে বা হয় নাই। এদিকে স্থানীয় সংসদ সদস্য প্রতি বছর ফসল হানি থেকে কৃষকদের রক্ষার জন্য নদী ও হাওর খননের প্রতি পরামর্শ দেন। জলমহলগুলোতে পানি নিষ্কাশনের জন্য একটি ব্যবস্থাপনা রাখা দরকার, যাতে জলাবদ্ধতায় ফসল হানির ঘটনা না ঘটে। এবং আমরা সবসময় দাবি করে আসছি যে আমাদের সুরমা সহ যে নদীগুলো আছে, যেগুলো আমাদের পানির আধার, সেগুলোকে ক্যাপিটাল রেজিং এর আওতায় নিয়ে সে নাব্যতা বৃদ্ধি করতে হবে অবশ্যই। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জ এলাকার হাওরের একমাত্র ফসল বোরো ধান দ্বিতীয়বারের মতো পানিতে তলিয়ে গেছে। ফলে এ এলাকার মানুষ পড়েছে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধের স্থায়ী সমাধান চাচ্ছেন এলাকাবাসী। সুনামগঞ্জের দেখার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এই মুহূর্তে সুনামগঞ্জের দেখার হাওর এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। চলে যাচ্ছি তার কাছে। ইকরাম। কাজল, এক কথায় বলা যায় সুনামগঞ্জ এলাকায় এখন প্রাকৃতিকভাবে ভয়াবহ দুর্যোগের মধ্যে আছে এই হাওরবাসীরা। বিশেষ করে আপনি জানেন যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সবগুলো বোরো ধান, যে এই এলাকার একমাত্র ফসল বোরো ধান পানিতে তলিয়ে গেছে। তারপরে মাছের মড়কের কারণে এক সপ্তাহ ধরে মাছ ধরা নিষিদ্ধ করেছেন স্থানীয় প্রশাসন। তা এরপরে গতকাল বিকেল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখনো কিছুটা বৃষ্টিটা কমেছে, সকাল থেকে প্রায় মুষলধারে বৃষ্টি ছিল। আবহাওয়া অফিস 48 ঘন্টায় 112 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। সুরমা নদীর পানি ফেসে উঠেছে, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই সুনামগঞ্জ এলাকা দিয়ে যতগুলো নদ নদী প্রবাহিত হচ্ছে, প্রত্যেকটি নদ নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই কৃষক এবং মৎস্যজীবী সহ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একেবারে কর্মহীন হয়ে পড়েছে সুনামগঞ্জের মানুষজন। আপনারা জানেন যে সুনামগঞ্জের মানুষজন কৃষিজীবী, মৎস্যজীবী এবং অন্যান্য পেশা, তারা খেটে খাওয়া মানুষ শ্রেণীর বেশি। এই দুর্যোগপূর্ণ অবস্থার কারণে এখন একেবারে
কর্মহীন হয়ে পড়েছে এই এলাকার মানুষ। এই অবস্থা থেকে কবে পরিত্রাণ পাবেন তারা কেউ জানে না। বিশেষ করে এলাকার মানুষজনের সবচেয়ে বড় দাবি, বিভিন্ন সুশীল সমাজ সহ কৃষিজীবী এবং যারা আছে মৎস্যজীবী, তাদের একমাত্র দাবি, তারা দীর্ঘদিন থেকে পানি উন্নয়নের বোর্ডের যে বাঁধগুলো রয়েছে, ফসল রক্ষা বাঁধ, হাওর রক্ষা বাঁধ এবং বিভিন্ন ছোট বড় বাঁধগুলো রয়েছে, সেগুলোর একটা স্থায়ী সমাধানের জন্য দীর্ঘদিন থেকে তারা দাবি জানিয়ে আসছে, মন্ত্রী পর্যায়ে দাবি জানিয়ে আসছে, বিভিন্ন পর্যায়ে দাবি জানিয়ে আসছে। কিন্তু এই পানি উন্নয়ন বোর্ডের বাঁধগুলোর স্থায়ী সমাধান এখন পর্যন্ত কোথাও কোনো জায়গায় কোনোভাবে তারা খুঁজে পাচ্ছে না বা হওয়ার কোনো অবস্থাই হচ্ছে না। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্যই তারা বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন জনের কাছে দাবি করছে। এই সুনামগঞ্জবাসীর দুঃখ দুর্দশা লাঘবের জন্য এই হাওর রক্ষা বাঁধ বা ফসল রক্ষা বাঁধের স্থায়ী সমাধান ছাড়া আর কোনো বিকল্প নেই বলেই তারা দাবি করছেন। কাজল, এই ছিল সুনামগঞ্জ এলাকার নিপীড়িত মানুষের দুর্ভোগের সর্বশেষ খবর। দর্শক, সুনামগঞ্জের দেখার হাওর এলাকা থেকে জানাচ্ছিলেন দুর্যোগের সবশেষ খবর সহকর্মী ইকরামুল কবির। এতক্ষণ ছিলাম সেখানে। চলে যাচ্ছে পরের সংবাদে। সরবরাহ ঘাটতির কারণে রাজধানীর পাইকারি বাজারে দফায় দফায় বাড়ছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে আবারও সব ধরনের চালের দাম কেজিতে 2 টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারদের অভিযোগ, মিল মালিকদের অতিরিক্ত মজুদ প্রবণতায় সংকট সৃষ্টি করছে চালের বাজারে। এই অবস্থায় মিলগুলোর ওপর নজরদারি না বাড়ালে বড় মৌসুমের নতুন চাল বাজারে আসার পরও বাজার নিয়ন্ত্রণে আসবে না বলে মনে করেন পাইকাররা। আর মাত্র কদিন বাদেই উঠতে শুরু করবে বড় মৌসুমের ধান। স্বল্প আকারে এরই মধ্যে বাজারে আসতেও শুরু করেছে আগাম ধানের চাল। তবে এতে স্বস্তি আসছে না পাইকারি পর্যায়ে, নিশ্চয়তা মিলছে না চালের দাম কমারও। গেল কয়েক সপ্তাহের ধারাবাহিকতায় চলতি সপ্তাহেও মিনিকেট, 28, গুটিসন্না ও পাইজাম সহ সব ধরনের চাল বিক্রি হচ্ছে বাড়তি দামে। মিনিকেট চাল 50 টাকা থেকে 52 টাকা এর ভিতরে বিক্রি করতেছি, আর 28, 44, 43। গত সপ্তাহের তুলনায় 1 টাকা বা 2 টাকা বাড়তি। ধান যারা স্টক করে রাখছে, তো ওনাদের কাছে যতটুকু আভাস পাইছি তাতে নতুন চাল সামনে আসলেও তেমন একটা দাম কমবে বলে আমাদের ধারণা হচ্ছে না। নিত্যপণ্যের বাজার ঘুরে দেখা গেল পবিত্র রমজান মাসকে সামনে রেখে আড়তগুলোতে পেঁয়াজ, রসুন, আদা ও আলুর পর্যাপ্ত মজুদ রয়েছে। দেশি পেঁয়াজ ও আমদানি করা রসুন বাদে স্থিতিশীল রয়েছে অন্যান্য নিত্যপণ্যের দাম। দেশি পেঁয়াজের বাজার একটু 1-2 টাকা বাড়ছে, যেটা ছিল আপনার 22-23 টাকা, এই মালটা বেশি 25-26 টাকা। এই বছর রমজানে বাড়ার কিছু দেখি না। আদা, রসুন, পেঁয়াজ যেগুলো আমাদের স্টক আছে। মুদি পণ্যের মধ্যে দেশি মসুর ডালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। কমেছে চিনির দাম। ছোলার পাশাপাশি স্থিতিশীল রয়েছে খোলা ও বোতলজাত সয়াবিনের দাম। মসুর ডাল ভালোটা সেটা আমরা বিক্রি করতেছি আপনার 101 টাকা থেকে শুরু করে 102 টাকা বিক্রি করতেছি। ছোলা আমাদের এখানে বিক্রি হচ্ছে আপনার 68 টাকা থেকে শুরু করে আপনার 72 টাকা পর্যন্ত। চিনির দাম প্রতিদিনই বস্তায় 2-4 টাকা, 5 টাকা, 10 টাকা কমে বিক্রি করতেছিল 2880 টাকা বস্তা। মশলার বাজারে জিরার দাম কেজিতে বেড়েছে 10 টাকা। মানভেদে বিক্রি হচ্ছে 340 থেকে 360 টাকা কেজি দরে। তবে স্থিতিশীল রয়েছে এলাচ, দারুচিনি ও লবঙ্গ সহ অন্যান্য মশলার দাম। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সকালে সাভারে চামড়া শিল্পনগরী পরিদর্শনে গেছেন শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ফয়সাল। কাজল, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে চামড়া শিল্পের সঙ্গে যারা জড়িত রয়েছেন এবং যেসব ব্যবসায়ী রয়েছেন বা আমাদের বাংলাদেশ থেকে যারা চামড়াজাত পণ্য এবং কাঁচা চামড়া, প্রক্রিয়াজাতকরণ চামড়া যারা তাদের দেশে আমদানি করেন, সেই সব মানুষদেরও কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দুতে সাভারের এই নতুন নির্মাণাধীন চামড়া শিল্প নগরী। হেমায়তপুরের 200 একর জমির উপরে যে 14 বছর আগে যে চামড়া শিল্প নগরীর অনুমোদন হয়েছিল, সেটির সবশেষ অগ্রগতি জানার জন্য কিন্তু সবাই আগ্রহ ভরে অপেক্ষা করেন। এবং আপনি জানেন যে আজকে সকালেই শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব মোশাররফ হোসেন ভূঁইয়ার নেতৃত্বে একটি টিম আজকে এখানে পরিদর্শনে এসেছেন। এরই মধ্যে তারা পরিদর্শন পূর্ববর্তী একটি মিটিংয়েও বসেছেন। সেখানে উপস্থিত রয়েছেন বিসিকের চেয়ারম্যান এবং বিসিকের প্রতিনিধিগণ আছেন। এখানে ট্যানারি মালিকদের দুটি সংগঠন বিটিএ এবং বিএফএলএলএফি এর নেতৃবৃন্দ। এবং এখানে আজকে যে বিষয়টি আমরা খুব গুরুত্বের সাথে বলতে চাচ্ছি সেটি হলো, গত কয়েকদিন আগে সময় টেলিভিশনের পর্দায় আপনারা চামড়া শিল্প নগরীর একটি রিপোর্ট
প্রকাশিত হয়েছিল, যেখানে চামড়া শিল্পনগরীর যে মূল বিষয়টা সিইটিপি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার প্রকল্প, সেখানকার নানা অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছিল এবং সেখানে যে পাইপগুলো ব্যবহার করা হয়েছিল তাতে ইতিমধ্যেই জং ধরে বা মরিচা ধরে যাওয়ার মতো ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম। আজকে সকালে এখানে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আবহাওয়া এবং প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে, যে কারণে এই এলাকাটিতে বেশ একটু কাদা পানি এবং এই রাস্তাগুলো কিন্তু আসলে ব্যবহারের অনেকটা অনুপযুক্ত হয়ে গেছে। এবং এখানে ওই যে মরিচা ধরা পাইপগুলোতে কিন্তু আজকে আমরা দেখেছি যে কালো রং করে আসলে প্রলেপ দিয়ে সেটিকে একটু আড়াল করার চেষ্টা করা হয়েছে। আসলে বিসিককে আদালত যে 15 দিনের একটি সময়সীমা দিয়েছেন যে চামড়া শিল্পনগরের সব কাজ শেষ করার জন্য এবং সম্পূর্ণ প্রস্তুত করেই মালিকদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং তাদেরকে এখানে নিয়ে আসার জন্য যে কথা বলা হয়েছে, এরই মধ্যে হাজারীবাগে গ্যাস বিদ্যুৎ পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে যে উদ্যোগগুলো আমরা এখন পর্যন্ত আসলে দৃশ্যমান অগ্রগতি তেমন একটা দেখতে পাইনি আজকে এ পর্যন্ত এসে, অথচ এরই মধ্যে প্রায় 12 দিন পার হয়ে গেছে। তো আমার কাছে কাজল এখন পর্যন্ত এই ছিল সব শেষ। পরবর্তীতে মিটিং শেষে এবং শিল্প সচিব যখন পরিদর্শনে যাবেন তারপরে ওনাদের বক্তব্য জানতে পারলে আসলে আমরা সব দর্শকদেরকে সবশেষ তথ্য এবং পরিস্থিতি জানাতে পারবো। দর্শক, সাভারের চামড়া শিল্পনগরী থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের ফয়েজ। সারা জীবন জাতির মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন যারা, এমন পেনশনভোগী শিক্ষকদের জীবনের শেষ আর্থিক সম্বলটুকু পেতে শেষ নেই ভোগান্তির। প্রশাসনিক জটিলতার পাশাপাশি রয়েছে দুর্নীতির অভিযোগ। স্বাভাবিক নিয়মে নড়ে না কোনো ফাইল, জটিলতা দেখা দিলেই লাল ফিতায় বন্দী হয়ে পড়ে আবেদনগুলো। প্রশাসনিক জটিলতা, দীর্ঘসূত্রতা, দুর্নীতি ও অনিয়মের কারণে পেনশন প্রাপ্তি দিন দিন দুরূহ হয়ে যাচ্ছে বলে মনে করেন শিক্ষক নেতারা। আর অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া আফরিন। কাগজ নাই, আজীবন কেউ দিতে পারবে না। তো এই কাগজ যখন নাই, তো আমাদের করণীয় কি? থানায় একটা জিডি করব। জিডি এখন করে নিয়ে আসছি, জিডির কপি দাখিল করেছি, মানবে না। না মানলে এখন আমি কি করব? আমি কি ফাঁসি লাগাবো? ৮৮ সালের বন্যায় স্কুল থেকে প্রয়োজনীয় কাগজ হারিয়ে যাওয়ায় 2012 সালের পেনশনের টাকা এখনো পাননি এই শিক্ষক। পঞ্চগড় থেকে আসা একটা টাপ ব্যাপার। প্রায় 35 বছর পঞ্চগড়ের একটি সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তিনি। প্রথমে নিজে দুরবস্থার কথা জানালেও ক্যামেরা দেখেই এড়িয়ে যান তিনি। একই অবস্থা অবসরে যাওয়া অন্যান্য সরকারি শিক্ষকদেরও। অবসর তো ওগুলা পাইনি আমি। 2015 জুলাইয়ের বেতনটা আমি বর্ধিত স্কেলে পাবো, নতুন স্কেলে, সেটা আমি পাই নাই। বলছে 10,000 টাকা লাগবে, তা আমি 7,000 টাকা দিতে পারিনি, আমার কাজটা হয় নাই। আর এর চেয়েও করুণ অবস্থা বেসরকারি শিক্ষকদের। এখানে পেনশনের নাগাল পেতে একজন শিক্ষকের অপেক্ষা করতে হয় 4 থেকে 5 বছর। নানা জটিলতা কাটিয়ে সৌভাগ্যবান 2-1 টাকা পেলেও জীবদ্দশায় বেশিরভাগেরই কপালে জোটে না এই টাকা। একটা ইনসুলিনের দাম 1,000 টাকা। তো এগুলো আমরা কই থেকে পাই টাকা? এই বয়সে আমি এগুলো অবসর, এখন চাকরি নেই। সম্মানজনক পদে এরা কাজ করেন, এটা মুখে মুখে, বাস্তবে তো এর কোনো প্রতিফলন নাই। বেতন কম পেলেও জানতাম যে আমরা একটা ভালো প্রফেশনে আছি, কিন্তু পদে পদে আমরা ডেপ্রাইভড হয়েছি। সরকার যেভাবে যে সিস্টেম দিচ্ছেন, আমরা সেই সিস্টেম নিতে বাধ্য হচ্ছি। উনি মারা গেছে, তারপরে আমরা ওনার টাকাটা পাবো না। এই সামান্য ফ্যাসিলিটিটুকু গভর্নমেন্ট আমাদেরকে দিবে না। এর কারণ হিসেবে সরকারের আন্তরিকতার অভাবকে দায়ী করলেন শিক্ষক নেতারা। আর সমস্যার কথা স্বীকার করে শিগগিরই সমাধানের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী। এটা তো আমাদের শিক্ষার মান উন্নয়নে বিশাল অন্তরায় এবং এটা অমানবিক। শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় এখানে আন্তরিকতার অভাব আছে এবং তাদের উদ্যোগেরও অভাব আছে। আমাকে কেউ প্রমাণ নিয়ে এখনই আসতে বলেন, আমি আজকের মধ্যে তাকে ব্যবস্থা নিব। টাকাটা আমরা কেউ আমার দিয়ে দিচ্ছে, গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, বাক্সে বই রাখে দিচ্ছি না, এটা মোটেই না। দিতে হচ্ছে আমাদেরকে 150 কোটি টাকা। তো ওই টাকাটা আমরা পাবো কোথায়? এখন আমরা নতুন করে আবার এই টাকাটা সংগ্রহের জন্য নানা পদক্ষেপ নিছি। ভুক্তভোগীরা মনে করেন কর্মকর্তাদের সদিচ্ছা ও কর্তৃপক্ষের আন্তরিকতাই হতে পারে পেনশনের ভোগান্তি লাঘবের উপায়। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। লাভজনক ফসল হিসেবে গ্রীষ্মকালীন টমেটো আবাদ করে দাম না পেয়ে হতাশ দিনাজপুরের টমেটো চাষিরা। এতে লোকসান গুনতে হচ্ছে তাদের। তাই সরকারিভাবে ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানিয়েছেন কৃষকরা। ব্যবসায়ীদের চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় দাম কম, পাশাপাশি বেড়েছে যানবাহন ভাড়াও। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি, ডেস্ক রিপোর্ট।
দেশের উত্তরাঞ্চলের সর্ববৃহৎ গ্রীষ্মকালীন টমেটোর উৎপাদক দিনাজপুর। জেলার সদর, ফুলবাড়ী, চিরিরবন্দর, বিরল, কাহারোল, বোচাগঞ্জ সহ বিভিন্ন উপজেলায় ব্যাপক গ্রীষ্মকালীন নাভি জাতের টমেটো চাষ হয়। ইতোমধ্যে বাজারে উঠতে শুরু করেছে টমেটো। প্রতি মৌসুমে দিনাজপুর জেলার কাউগাঁ, গাবুড়া ও পাঁচবাড়ি বাজার থেকে কয়েক কোটি টাকা টমেটো বেচে কেনা হয়। এসব টমেটো যায় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায়। জানুয়ারির শেষে এই টমেটো আবাদের পর ক্ষেত থেকে তা তোলা হয় মার্চ মাসের শেষের দিকে। কৃষকরা বলছেন, গত বছরের তুলনায় এবারের দাম অনেক কম। ফলন ভালো হলেও উৎপাদন খরচই উঠছে না। আমাদের যে টাকা খরচ হয় তার তুলনায় আমরা কিন্তু বাজারে সেই দাম পাচ্ছি না। 100 জনের ভিতরে 95 জনেই একবারে লুজার, কারো টাকা আসবে না। সার, বিষ, কীটনাশক, লেবার, এভাবে কিন্তু টমেটোর যে দাম আমাদের পোষাবে না। আমরা কৃষকরা মরে গেছি এবার। দেশের বিভিন্ন স্থান থেকে আসা টমেটো ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় দাম কম, আর বেড়েছে পরিবহন ভাড়া। চিটাং, সিলেট, ঢাকা মাল বিক্রি করি, ওখানে স্থানীয় মালের আমদানি, আমদানির জন্য আমাদের এখানে দাম হয় না। গাড়ি ভাড়া অনেক বেশি, যে জন্য আমাদেরও যেভাবে কিনতে হয় আর ওইভাবে বিক্রি করতে হয়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন এখান থেকে 5 থেকে 600 মেট্রিক টন টমেটো ট্রাকে বিভিন্ন স্থানে পাঠানো হয়। এখান থেকে প্রতিদিন 50 থেকে 60 ট্রাক টমেটো দেশের বিভিন্ন জায়গায় যায়। জেলা কৃষি কর্মকর্তা জানালেন, টমেটোর ফলন গত বছরের তুলনায় এবার বেশ ভালো। 1 হেক্টর জমি থেকে 40 থেকে 70 টন পর্যন্ত ফলন পাওয়া যায়, এবং যারা যত দেরিতে এই ফসলটা আনতে পারেন তত তার বেশি লাভ থাকে। দিনাজপুরে এবার 3000 হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। গত বছর ছিল 2800 হেক্টর। সময় সংবাদ, দিনাজপুর। রাজধানীর আরমানিটোলা জামে মসজিদে প্রথম নামাজে জানাজা শেষে কিংবদন্তি সঙ্গীত শিল্পী লাকি আখন্দের মরদেহ কেন্দ্র শহীদ মিনারে রাখা হয়েছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা 11:30 পর্যন্ত রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর নিজ বাসায় মৃত্যুবরণ করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই কণ্ঠ সৈনিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। এদিকে লাকি আখন্দের মৃত্যুর সংবাদে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে অনেকেই শেষবারের মতো দেখতে যান। লাকি আখন্দের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রীয় শহীদ মিনারে জনপ্রিয় সঙ্গীত শিল্পী লাকি আখন্দের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেখানে আছেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সৌরভ, শিল্পী লাকি আখন্দকে এখন শহীদ মিনারে নিয়ে আসা হচ্ছে তার মরদেহ, এবং এখানে আজকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হচ্ছে, এবং সেজন্য যে প্রস্তুতি সেগুলো নেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই গার্ড অব অনার প্রদান করা হবে। এই শিল্পী 1971 সালে যুদ্ধ করেছিলেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শিল্পী ছিলেন, এবং এ কারণেই তাকে আজকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। এর আগে সকালবেলা তার বাসায় আরমানিটোলার বাসার সামনে তাকে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপরে এখানে নিয়ে আসা হয়েছে 11টা থেকে 1টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে এই শহীদ মিনার প্রাঙ্গণে তাকে রাখা হবে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা হবে, এবং এরপরেই মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। এই শিল্পীর যে বর্ণাঢ্য জীবন, সেই বর্ণাঢ্য জীবন এবং গানে যারা বিমোহিত হয়েছে, উদ্বেলিত হয়েছে, তারা কিন্তু এই শহীদ মিনার প্রাঙ্গণে ইতিমধ্যে আসতে শুরু করেছে। আজকে জানেন যে প্রকৃতিও খানিকটা বিমর্ষ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেও সাধারণ মানুষ এসেছে। এখনো সেই প্রকৃতির গোমরামুখ রয়েছে। এটির সাথে এই যে কবির চলে যাওয়ার বোধহয় একটি গভীর যোগ রয়েছে। আর একটু বলি যে দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করছিলেন শিল্পী লাকি আখন্দ। 2015 সালের শেষ দিকে চিকিৎসার জন্য তিনি ব্যাংককে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। কেমোথেরাপি নেওয়ার পর শারীরিকভাবে কিছুটা উন্নতি হয়েছিল। 6 মাসের চিকিৎসা শেষে 2016 সালের 25 মার্চ ব্যাংকক থেকে তাকে দেশে নিয়ে আসা হয়। এবং এরপরে এর আগের কথা যদি জানিয়ে দিতে চাই যে 1956 সালের 18 জুন তিনি ঢাকাতে জন্মগ্রহণ করেন। শৈশবই তিনি সঙ্গীতের যে তিনি হাতে খড়ি, সেটি শৈশবই হয়েছিল, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে ভারতের
HMB-তে তিনি সুযোগ পান একজন সুরকার হিসাবে। তারপর আর তাকে পিছু ফিরে থাকার নেই, ছন্দলয়ের টানে তিনি ভেসে চলেছিলেন সুর দরিয়ে, সেটি অব্যাহত রয়েছিল এই আজকে কালকে দিন পর্যন্ত। আমরা জানি যে ক্যান্সারে আক্রান্ত হবার পরও তিনি খানিকটা সুস্থ হয়ে আবারও কিবোর্ড হাতে তুলে নিয়েছিলেন, গিটার হাতে তুলে নিয়েছিলেন এবং তিনি গানও গেয়েছিলেন, কিন্তু তারপরও হয়তো তাকে চলে যেতে হলো। কিন্তু এই বিদায় কিন্তু শেষ বিদায় নিশ্চয়ই নয়, কারণ তার যে অগণিত গান রয়েছে, যে অগণিত গান মানুষকে আন্দোলিত করবে যুগের পর যুগ। প্রেম প্রেয়সী মন তার গান নিশ্চয়ই খুঁজে ফিরবে, এটি নিঃসন্দেহে বলা যায়। বাণী এবং সুরের বন্ধনকে বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ করেছেন তিনি। তার সুরারোপিত গানে ভিন্ন ধারার শ্রুতিমধুর বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছে অনিবার্য কারণেই। তবে গানের বাণী হারিয়ে যায়নি তার সুরের আগ্রাসনে। গানের বাণীকে গুরুত্ব দিয়ে তিনি আবহ এবং পারিপার্শ্বিকতা তৈরি করেছেন সুরে, এবং অভিন্ন একটি ধারা তৈরি করেছেন। প্রাচ্য এবং প্রাচ্যত্বের ধারার সাথে মিশে তিনি একটি যে মেলোডি নির্ভর গান তৈরি করলেন, সেটি বাঙালি হৃদয়কে নিঃসন্দেহে আদৃত করেছে, নিঃসন্দেহে সেটি আবেগে ভাসিয়েছে। এ কারণেই তিনি বেঁচে ছিলেন, বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন। এবং আজকের এই শ্রদ্ধা নিবেদন যে পর্ব, সেটি চলছে এখন কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢলও কিন্তু রয়েছে। কোনোভাবেই কিন্তু বৃষ্টি, প্রাকৃতিক যে বৈরিতা, সেটিও কিন্তু বাদ মানাতে পারছে না সাধারণ মানুষের এই আবেগকে। সাধারণ মানুষ যে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন এবং আসছেন, এই 11টা থেকে শুরু হয়েছে শ্রদ্ধা নিবেদন এবং 1টা পর্যন্ত চলবে। এখন গার্ড অব অনার, রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান তাকে দেওয়া হচ্ছে, কেননা তিনি রাষ্ট্রের জন্য 71-এ যুদ্ধ করেছিলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন কণ্ঠ সৈনিকও ছিলেন। সেই সৈনিক তখন কিন্তু জাগরণের গান গেয়েছিলেন, সাধারণ যারা মুক্তিযোদ্ধা তাদেরকে জাগিয়েছিলেন, যুদ্ধে উদ্দীপ্ত করেছিলেন এবং নিজেও যুদ্ধ করেছেন। এই কারণে এই শিল্পী শুধু শিল্পের জন্য শিল্প নয়, শিল্পের যে আরো দায় রয়েছে, শিল্পের যে সামাজিক দায় রয়েছে, শিল্পের যে রাষ্ট্রিক দায় রয়েছে, সেটিও তিনি মিটিয়েছেন। এবং এই শিল্পী 80-র দশকে যে মেলোডি নির্ভর গান গেয়েছেন, সেটি তো এখনো নতুন, নব তার গানগুলো প্রজন্ম থেকে প্রজন্মে গাওয়া হচ্ছে, এবং এই গানগুলো যে কতটুকু মানুষের প্রেম প্রেয়সী মানুষকে আবেগে ভাষায়, সেটি যারা প্রতিটি শ্রোতাই হয়তো একান্ত নিজেই অনুভব করেন। এবং যেটি আরো একটু বলে দিতে চাই যে 2015 সালের শেষ দিকে তিনি চিকিৎসার জন্য, ক্যান্সারে আক্রান্ত চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন। সেখানে কেমোথেরাপি নেওয়ার পরে খানিকটা 6 মাস সেখানে ছিলেন এবং খানিকটা সুস্থ হয়ে উঠেছিলেন। এরপর বাংলাদেশে চিকিৎসা নেবার পরে তিনি খানিকটা সুস্থ হয়ে উঠেছিলেন এবং বাসায় ফিরেছিলেন। বাসায় ফিরে তিনি তার আবার গানের স্বরূপে ফিরেছিলেন, কিন্তু সেই ফেরাটাই একেবারেই সম্পূর্ণভাবে ফেরা হলো না, তাকে যেতে হলো শারীরিকভাবে। কিন্তু তার যে অগণিত গান, তার যে সৃষ্টি, সেগুলো নিশ্চয়ই রয়ে যাবে, সেগুলো বাঙালিকে আদৃত করবে, বাঙালির অন্তরকে ভাসাবে আবেগে, বাঙালিকে যে প্রেমের সুর লহরীতে নিশ্চয়ই সেটি ভাসাবে। 1984 সালে সারগামের ব্যানারে লাকি আকন্দের প্রথম একক অ্যালবাম প্রকাশ হয় এবং সেই অ্যালবাম দিয়েই তাকে সে জনপ্রিয়তা পায় এবং তারপরে তাকে আর পিছু ফিরতে হয়নি। কিন্তু এর মধ্যে 90-এর কাছাকাছি সময় তার ভাই হ্যাপি আকান্ত মারা যাবার পরে খানিকটা ছেদ পড়েছে সেই সুর লয়ে তালে, কিন্তু তারপরও যে গানগুলো তিনি গেয়েছেন সেগুলো এখনো শ্রোতাদের হৃদয় অন্তরকে নিঃসন্দেহে জাগিয়ে তোলে, ভাসিয়ে তোলে এবং আবেগে ভাষায়। তিনি বিভিন্ন সুর করেছেন, অথচ ভিন্ন ভিন্ন আয়োজনে তার গান আছে। শুধুমাত্র তিনি একজন গায়ক ছিলেন না, তিনি সুরও করেছেন। অসংখ্য জনপ্রিয় গানের সুরকার তিনি, এবং অসংখ্য গান তিনি গেয়েছেন যে গানগুলো আজও মানুষের মুখে মুখে ফেরে। আজকে এই স্মরণের জানালায় দাঁড়িয়ে তাকে আমরা হয়তো আমাদেরকে বলতে হয় সেই গানের কথা, আমায় ডেকো না আর ফেরানো যাবে না। নিশ্চয়ই তাকে ফেরানো যায়নি, তাকে আর ডেকে হয়তো আমরা পাবো না, কিন্তু তার গান, তার সুর নিশ্চয়ই তাকে বাঁচিয়ে রাখবে এবং সেই গান সুরে তাল লয়ে বাঙালি নিশ্চয়ই তাকে মনে করবে। আমাদের স্মরণের জানালায় নিশ্চয়ই তাকে আমরা খুঁজে ফিরবো, তার গানকে, তার সুরকে, তার তাল লয়কে। আজকে আরমানিটোলার জামে মসজিদের তার বাসার পাশের একটি মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপরে শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে এই শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। এই প্রাঙ্গণে এখন গার্ড অব অনার প্রদান করা হবে এবং সেজন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে, রাষ্ট্রীয় সম্মান দেওয়ার জন্য
যে ধরনের প্রস্তুতি সেটি নেওয়া হয়েছে এবং এখানে আরো সাধারণ যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারাও এসেছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই শিল্পীর বিশেষত্বটা এইখানেই যে সে শুধুমাত্র এই বাংলাদেশের বা বাংলার ভূমির সুরকে ব্যবহার করেননি, তিনি প্রাচ্য এবং প্রাচ্যত্যের সুরের মিশ্রণে যে নতুন ধারা তৈরি করলেন সেটি বাঙালির অন্তরকে নতুন করে নতুন ধারার গানের দিকে ধাবিত করলো এবং আধুনিক বাংলা গানের যে নতুন ধারা তিনি তৈরি করলেন সেটির ক্ষেত্রে তিনি পথিকৃত হয়ে থাকবেন, এটিও নিঃসন্দেহে বলা যেতে পারে। আর দুর্ভাগ্যক্রমে তাকে তার ক্যান্সারের সঙ্গে তাকে লড়াই করতে হয়েছে, সেই লড়াইয়ে খানিকটা জিতেও গিয়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষাটি হয়নি, তাকে চলে যেতে হলো। কিন্তু এটি শারীরিকভাবে নিশ্চয়ই চলে যাওয়া, নিশ্চয়ই তিনি ফিরে ফিরে বাঙালির অন্তরকে আবেগে ভাসাবেন, নিঃসন্দেহেই ভাসাবেন। এবং 1956 সালে তিনি জন্মগ্রহণ করেছেন, 61 বছর বয়স বেঁচে ছিলেন। শৈশব থেকেই তার গানের সূচনা। 14 বছর বয়সে আমরা দেখতে পাই যে ভারতের HMV-তে তিনি সুরকার হিসেবে নিয়োগ পান এবং পাকিস্তানে তিনি সমানভাবে তৎকালীন পাকিস্তানে তিনি সমানভাবে গান করেছিলেন। 1984 সালে সারগামের ব্যানারে লাকি আখন্দের প্রথম অ্যালবাম প্রকাশ হয় এবং সুরের বৈচিত্র্যে তিনি নিশ্চয়ই বাঙালির মানুষকে বাঙালির শ্রোতাকে রাঙিয়েছেন। তবে কোনো কিছুই নিশ্চয়ই হারায় না, সবকিছুই চিরকালের জন্য নিঃশেষ হয়ে যায় না। তার যে সুর বাণী সেগুলো নিশ্চয়ই রয়ে যাবে এবং যে অনিঃশেষ কলকণ্ঠের বর্ণাধারা তিনি বইয়ে দিয়েছিলেন এই সুরের মধ্য দিয়ে তা আন্দোলিত করবে, এটিও নিঃসন্দেহেই বলা যায়। যেটি হলো যে 2016 সালের 25শে মার্চ ব্যাংকক থেকে তিনি দেশে ফিরেছিলেন। একই বছরের জুনে আবারও কেমোথেরাপির জন্য তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। আর্থিক সংকট খানিকটা ছিল, কিন্তু সাধারণ মানুষ এবং রাষ্ট্রীয় বেশ কিছু সাহায্য সহযোগিতা তিনি পেয়েছিলেন। প্রধানমন্ত্রীও তাকে সহায়তা করেছিলেন সেই সময় আমরা জেনে থাকি। আর বাণী এবং সুরের বন্ধনকে বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ করেছেন তিনি। তার সুরারোপিত গানে ভিন্ন ধারায় শ্রুতিমধুর বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছে অনিবার্যতায়, তবে গানের বাণী হারিয়ে যায়নি সুরের আগ্রাসনে। গানের বাণীকে তিনি গুরুত্ব দিয়ে আবহ এবং পারিপার্শ্বিকতা তৈরি করেছেন তার সুরে। অভিন্ন সুর অথচ ভিন্ন ভিন্ন সঙ্গীত আয়োজনে গাওয়া হয়েছে ভিন্ন ভিন্ন গান এবং তার নিরীক্ষায় নিশ্চয়ই নতুন ধারার গান পেয়েছে বাঙালি এবং শ্রোতারা যে ভেসেছে, শ্রোতারা যে আবেগে ভেসেছে, শ্রোতারা যে প্রেমে ভেসেছে, এটি নিঃসন্দেহে বলা যায়। তিনি যে গান গেয়েছেন আমায় ডেকো না, তার আরো অনেক বিখ্যাত গান রয়েছে যেগুলো প্রেম প্রেয়সী মন, প্রেমিক প্রেমিক যুগলের জন্য অনিবার্যভাবেই সেগুলো তাদের প্রধান হয়ে উঠেছে, প্রধান উপজীব্য হয়ে উঠেছে, কেননা তার গান এবং বন্দনায় প্রেমের বন্ধন করা হয়েছে এবং প্রেমই তো সর্বসত্য এবং সেটি কিন্তু প্রকাশিত হয়েছে তার গানে। দীর্ঘদিন ধরে, আবার একটু বলে নেই, দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। সেই ক্যান্সারকে তিনি হার মানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হলো না, তাকে শারীরিকভাবে চলে যেতে হলো। কিন্তু সেটি বোধহয় চলে যাওয়া নয়, তাকে আবারও তিনি ফিরে ফিরে বাঙালির অন্তরে থাকবেন, বাঙালির হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন ইতিমধ্যে এবং সে স্থানটি নিশ্চয়ই একদিনে বা নির্দিষ্ট কোনো তার চলে যাওয়ার মধ্য দিয়ে শেষ হবে না। আরেকটু বলি যে আজকে আরমানিটোলায় জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা হয়। এর আগে গতকাল 6টার দিকে, সন্ধ্যা 6টার দিকে তিনি মৃত্যুবরণ করেন এবং ঢাকার আরমানিটোলা তার নিজ বাসভবনের সামনে আরমানিটোলা জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 11:30টার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের যে আয়োজন, সেই আয়োজনে তাকে শ্রদ্ধা জানানোর জন্য সাধারণ মানুষের ঢল নেমেছে এই শহীদ মিনার প্রাঙ্গণে। এবং শহীদ মিনারের আজকের জানেন যে প্রাকৃতিক যে বৈরিতা, আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল, সেই বৈরিতাও বোধহয় জানান দিচ্ছে যে একজন আমাদের মধ্যে একজন চলে গেলেন, যিনি আমাদের কথা বলেছেন, যিনি আমাদের সংস্কৃতির কথা বলেছেন, আমাদের মননের মগজের ভিতরে যে সুর আরোপিত হয় সেগুলোর কথা বলেছেন। এ কারণে প্রকৃতির এই বৈরিতা যেন সেই কথাগুলোই আমাদেরকে বারে বারে মনে করিয়ে দেয়। আর আজকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য অগণিত মানুষের ঢলও কিন্তু সেটি প্রমাণ করে। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়ছিলেন। 2015 সালের শেষ দিকে চিকিৎসার জন্য তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার চিকিৎসা নিয়েছিলেন। এরপরে আবার তিনি ব্যাংককে গিয়েছিলেন কেমোথেরাপি নেওয়ার জন্য এবং খানিকটা সুস্থ হয়েছিলেন তিনি, কিন্তু সে সুস্থ হয়ে ফিরে এসে কিন্তু গানও তিনি গিয়েছিলেন, গিটার তুলে নিয়েছিলেন, কিবোর্ড তুলে নিয়েছিলেন। তিনি যে বাদ্যযন্ত্রের যে বৈচিত্র্যতা নিয়েছিলেন সেটিও কিন্তু নিঃসন্দেহে বাঙালিকে নিশ্চয়ই
গার্ড অফ অনার পর্ব শেষ হয়েছে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে জনপ্রিয় সঙ্গীত শিল্পী লাকি আখন্দের মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। এতক্ষণ ছিলাম সেখানে। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।